আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। প্রায় 2.5 লাখ কোটি টাকার বিশাল ঘাটতি সঙ্গী করে আজ জাতীয় সংসদে উত্থাপন হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। এবার 1,48,000 কোটি টাকা বাড়িয়ে বাজেটের আকার নির্ধারণ করা হচ্ছে 9,38,000 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য নানা দিক তুলে ধরছেন সেলিম মালিক। এমন এক সময়ে বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধিতে সংকটে দেশের সামষ্টিক অর্থনীতি। বাজারে প্রায় 9.5% মূল্যস্ফীতিতে নাবিশ্বাস ছুটছে নিম্ন ও মধ্যবিত্তের। রেমিটেন্সের উপর ভর করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ $30 বিলিয়ন ছাড়ালেও ডলারের দাম 122 টাকার ওপরে। এমন বাস্তবতায় চলতি অর্থ বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বাড়িয়ে 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 9,30,000 কোটি টাকা তো আমার জোগাড় করতে হবে, সেখানে আমরা 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছি। 4,50,000 কোটি টাকা রাজস্ব আদায় বাংলাদেশে অতীতে হয় নাই, বলার অপেক্ষা রাখে না যে এটা অলমোস্ট অসম্ভব একটা লক্ষ্য। স্বাধীন বাংলার 55তম এ বাজেটের জিডিপির প্রবৃদ্ধি 1% বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে 6.5%। বাজেটে ঘাটতি কমাতে চলতি অর্থ বছরে বড় ধরনের কাটছাঁট করা হলেও আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ বাড়ছে প্রায় 34%। উন্নয়ন খাতে খরচের টার্গেট করা হচ্ছে 3 লাখ কোটি টাকা। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে এনবিআর এর রাজস্ব ঘাটতি প্রায় 1,05,000 কোটি টাকার। এমন বাস্তবতায় আরও 21% বাড়িয়ে এনবিআরকে রাজস্ব আয়ের টার্গেট দেওয়া হচ্ছে 6,04,000 কোটি টাকা। তারপরও বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে বিশাল আকারের। ঘাটতির পরিমাণ 2,43,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 7.5% বেশি। রাজস্ব কোষাগারে ওই পুরো টাকাটা জমা হচ্ছে না, এর একটা বড় অংশ মাঝপথে তৃতীয় পক্ষ নিয়ে চলে যায়। এইটাকে যদি আমি ক্যাপচার করতে পারি তাহলে তো আমার ট্যাক্স রেটও বাড়াতে হয় না, ইভেন বেসও বাড়াতে হয় না। মানে যে টাকাটা আমি দিচ্ছি সেটাই কোষাগারে যাতে পৌঁছাতে পারে, ওই পথটা মানে এখানে যে এক্সিট যেগুলো আছে ওগুলিকে বন্ধ করা। ঘাটতি পূরণে এবারও দেশি উৎসের পাশাপাশি বড় অঙ্কের বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে সরকারকে। এবার দেশের ব্যাংক, সঞ্চয়পত্র এবং অন্যান্য খাত থেকে 1,35,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন অর্থমন্ত্রী। আর বিদেশি উৎসের মধ্যে জাপান, এডিপি, ওপেক এবং অন্যান্য সংস্থা থেকে ঋণ নেওয়া হবে আরও 1,16,000 কোটি টাকা। অস্থিতিশীল অর্থনীতি আর বাজারে পণ্যের লাগামহীন দাম, এমন বাস্তবতায় আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি কমানোর সাহস দেখাতে পারছে না নতুন সরকার। চলতি অর্থ বছরের তুলনায় 1% বাড়িয়ে মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে 7.5%। অর্থাৎ বাজারে দামের চাপ আরও 1 বছর সহ্য করতে হবে সাধারণ মানুষকে। সামষ্টিক অর্থনীতির গভীর সংকটের এই সময়ে প্রতিশ্রুতির নতুন মোড়ক নিয়ে আবার আসছে নতুন একটা বাজেট। তবে হিসাবের বড় কোনো চমক নয়, সাধারণ মানুষ অপেক্ষা করছে তাদের জীবনযাত্রার ব্যয় কমার। বাজেটের বিশাল অঙ্ক কি শেষ পর্যন্ত নিম্নবিত্তের পকেটের ক্ষত সারাতে পারবে, নাকি নীতি নির্ধারকদের হিসাবের খাতা আরও ভারী করবে? সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বুধবার সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে নির্বাচন পরবর্তী দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে বিরোধী দলীয় নেতা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করা এবং দেশের উন্নয়নে যুক্তরাজ্যের অবদানের প্রশংসা করেন। অপরদিকে ব্রিটিশ হাইকমিশনার জামাতের ছায়া সরকার ও ছায়া বাজেট উদ্যোগের প্রশংসা করেন এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশে পুশিন ও সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার দেশের সীমান্তবর্তী সব জেলায় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে 11 দলীয় ঐক্যজোট। এছাড়া সারা দেশে খুন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী 15 জুন রাজধানীর শাহবাগে হাদি চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হবে। দুপুরে 11 দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন জোটের প্রধান সমন্বয়ক ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, সীমান্তে গত 3 মাসে 50-এর অধিক পুশিনের চেষ্টা করেছে ভারত। এছাড়া গেল 100 দিনে 19 জন নিরীহ বাংলাদেশিকে হত্যা করেছে দেশটি। বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে জামাতের এই নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত হত্যা নিয়ে সাম্প্রতিক বক্তব্য জাতীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া সরকার অতীতের ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে বলেও অভিযোগ করেন তিনি। গুলি করে হত্যা এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। একই সাথে আমরা বলতে চাই এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম আঘাত। সেই ধরনের মানবাধিকার বিরোধী একটি কাজকে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের একটি কাজকে সমর্থন যোগাতে পারে এমন একটি বক্তব্য দেয়া আমাদের অতীতের জাতীয় পলিসি এবং নীতির সাথে সংঘর্ষ। কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ আসরের প্রস্তুতির খবর জানাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে সবশেষ তথ্য জানিয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। আর কয়েক ঘন্টা পরই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ এবং সবশেষ মুহূর্তে যে প্রস্তুতি সেগুলো কিন্তু নেওয়া হচ্ছে। আমরা এখন বর্তমানে অবস্থান করছি নিউ জার্সির সেই মেটলাইফ স্টেডিয়ামে। তিনটি ভেন্যুতে মূলত ফিফার যে বিশ্বকাপের অনুষ্ঠান রয়েছে, উদ্বোধনী, সেগুলো হবে। এবং আমরা দেখেছি যে এই স্টেডিয়ামে কিন্তু যারা আয়োজক কমিটি রয়েছে তাদের বিভিন্ন সকাল থেকে ব্যস্ততা, এবং কিছুক্ষণ আগেই যে সাংবাদিকরা বিভিন্ন দেশ থেকে এসেছেন তারা তাদের যে অ্যাক্রিডিটেশন কার্ড আছে সেগুলো সংগ্রহ করছে। নিউ ইয়র্ক শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, তেমন বিশ্বকাপের যে রেস হওয়ার কথা সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। কিন্তু সব মিলিয়ে বিশ্বকাপের যে মহাযজ্ঞের প্রস্তুতি সেটি কিন্তু সফল হচ্ছে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ সহ 7 দফা দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ব্যাংকটির একদল গ্রাহক। বুধবার রাজধানীতে কর্মসূচি পালন করে তারা বর্তমান পর্ষদ পুনর্গঠন এবং অভিযোগের তদন্তের দাবি জানান। সকাল 11টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারী গ্রাহকরা। পরে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পল্টন এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। এরপর সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে 10 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন এবং বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে নতুন পর্ষদ গঠনের দাবি জানান। দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। ফ্রন্টলাইন টু ফিউচার প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 2 দিনব্যাপী 20তম বাংলাদেশ ডেনিম এক্সপো। এতে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শিল্প সংশ্লিষ্ট অংশীজনরা। উপস্থিত ছিলেন প্যাসিফিক জিন্সের পরিচালক লুৎমেলা ফরিদ, বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল, ইন্ডিটেক্সের বাংলাদেশ ও পাকিস্তান অঞ্চলের আঞ্চলিক প্রধান হাভিয়ের সান্তোনহা ওলসিনা, বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার, বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজ উদ্দিন সহ অনেকে। শিক্ষার্থীদের পড়াশোনা করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আজ সন্ধ্যায় রাজধানীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের আয়োজনে শহীদ ইয়ামিন মিলনায়তনে কালচারাল প্রোগ্রাম অ্যান্ড গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন আহ্বান জানান তিনি। জানান, রাজনীতির দুর্গম পথ পাড়ি দেওয়ার সাথে সাথে পড়াশোনাও করে গেছেন তিনি। বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সরকারের সর্বাধিক 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের তালিকায় রয়েছে। এর আগে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।